নমস্কার বন্ধুরা, আমাদের এই কালবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা বিভিন্ন মজার মজার বিষয় নিয়ে কথা বলি। আর আজ এমনই একটা আমরা মজার বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সেটি হলো আমাদের শিক্ষা। আমাদের শিক্ষা কিভাবে গুরুকুল থেকে শুরু করে আজ গুগলে এসে পৌঁছেছে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ভাবুন তো, সেই অনেক অনেক বছর আগে মানুষ কিভাবে শিখতো। গুহার ছবি আঁকা থেকে শুরু করে এখন আমরা হাতে হাতে স্মার্টফোন নিয়ে শিখছি। এই লম্বা সফরে শিক্ষা কিভাবে পাল্টে গেল, কিভাবে গুরুর বাড়িতে থেকে শেখা থেকে শুরু করে আমরা এখন গুগল আর অনলাইন ক্লাসে চলে এলাম। চলুন আজ আমরা এই দারুণ গল্পটা শুনে নিই। প্রথমে আমরা ফিরে যাই অনেক অনেক বছর আগে, যখন ভারতে শেখার জায়গা ছিল শুধুমাত্র গুরুকুল। গুরুকুল মানে ছিল গুরুর বাড়ি বা আশ্রম। ছাত্ররা সেখানেই থাকতো আর গুরুর কাছে শিখত। এই শেখার মূল কথা ছিল গুরু আর ছাত্রের সম্পর্ক। গুরু শুধু পড়াতেন না, তিনি বন্ধুর মতো পথ দেখাতেন ছাত্রদের। ছাত্ররা শুধু বইয়ের বিদ্যায় শিখত না, তারা ভালো মানুষ হতে শিখত, নিয়মকানুন আর এমনকি যুদ্ধের কৌশলও শিখত তারা। গুরুকুলে বেদ, হিসাব, এছাড়াও বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসাও শেখানো হতো। আর এই গুরুকুলে পড়ার জন্য ছাত্রদের কোনো টাকা দিতে লাগতো না। ছাত্ররা গুরুকে তাদের সাধ্যমতো কিছু জিনিস বা কাজ করে দিত, যাকে গুরুদক্ষিণা বলা হতো। আর এই নিয়ম অনেক বছর ধরে চলেছিল, আর এর থেকেই আমাদের শিক্ষার ভিত তৈরি হয়েছিল। ঠিক এই সময়ে পৃথিবীর অন্য জায়গাতেও মানুষ নিজেদের মতো করে শিখছিল। মিশরে পুরোহিতরা ধর্ম আর তারা গোনার বিদ্যা শেখাতেন, আর তাদের লেখার ধরন ছিল ছবি। তারা ছবি দিয়ে লিখতেন, যাকে আমরা হায়ারোগ্লিফিক লিপি বলি। মেসোপটেমিয়ায় মানুষ মাটির পাটিতে লিখত। তারা লেখার স্কুল তৈরি করেছিল, যেখানে লেখার কাজ শিখতে পারত। এটা ছিল অনেকটা পেশার জন্য শেখা প্রথম ধাপ। চলুন বন্ধুরা, এবার আসি গ্রিসে, যেখানে শেখার নতুন দিক খুলেছিল। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের মতো বড় বড় পণ্ডিতরা অনেক নতুন কথা বলেছিলেন। অ্যারিস্টটলের স্কুল বা প্লেটোর একাডেমি ছিল এখনকার বিশ্ববিদ্যালয়ের মতো। এখানে যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞান নিয়ে গভীর আলোচনা করা হতো। রোমান সাম্রাজ্যে শেখার মূল লক্ষ্য ছিল ভালো নাগরিক তৈরি করা। তাদের শিক্ষায় আইন, ভালো কথা বলা আর যুদ্ধ শেখানো হতো। এছাড়াও রোমানরা লাইব্রেরি আর সবার জন্য কথা বলার জায়গাও তৈরি করেছিলেন। চলুন বন্ধুরা, এই প্রাচীন যুগ পেরিয়ে এবার আমরা যাই মাঝের যুগে। ইউরোপে এই সময়টার শেখার মূল কেন্দ্র ছিল গির্জা আর মঠগুলো। এখানে ধর্মগুরুরা তাদের বিভিন্ন ধর্মের কথা শেখাতেন। তবে এই সময়ের সবচেয়ে বড় উপহার ছিল বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া। 1200 থেকে 1300 সালের মধ্যে বোলোগনা, প্যারিস, অক্সফোর্ড, কেমব্রিজের মতো শহরগুলিতে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। এখানে ধর্ম, আইন, ডাক্তারি ও অন্যান্য বিষয় শেখানো হতো। ছাত্ররা অনেক দূর থেকে পড়তে আসতো, আর শিক্ষক ও ছাত্র মিলেমিশে এখানে জ্ঞান বাড়াতো। এই সময় থেকেই ডিগ্রি বা সার্টিফিকেট দেওয়ার চল শুরু হয়েছিল। এছাড়াও রেনেসাঁস বা নতুন করে জেগে ওঠা ছিল শিক্ষার ইতিহাসে এক বড় পরিবর্তন। এই সময় মানুষের চিন্তাভাবনার একটা নতুনত্ব আসে। পুরনো গ্রিক ও রোমান সংস্কৃতি নিয়ে আগ্রহ বাড়ে আরও মানুষেরা নিজেদের নিয়ে তখন ভাবতে শুরু করে। এছাড়াও মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং মেশিনের আবিষ্কারের ইতিহাসটাও একটা বিরাট পরিবর্তন এনেছিল। বই ছাপা সহজ হয়ে গেলে জ্ঞান সবার কাছে খুব সহজেই পৌঁছে যেত, যা আগে শুধু ধনী বা ধর্মীয় গুরুদের কাছেই ছিল। এছাড়াও যুক্তি আর বিজ্ঞানের উপরে আরও বেশি জোর দেওয়া হয়েছিল। জন লক, রুশোর মতো পণ্ডিতরাও শিক্ষার নতুন নিয়ম দিলেন। তারা বললেন, শিক্ষা শুধু মুখস্থ করা নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকে শেখা উচিত। এই সময়ে সবার জন্য স্কুল আর লাইব্রেরি তৈরি হতে শুরু করলো, যা সবার জন্য শেখাকে সহজ করে তুলল আরও। এরপর বন্ধুরা আসে কলকারখানার যুগ আর আধুনিক স্কুল। 1700 থেকে 1800 সালের দিকে কারখানা তৈরি হওয়ার যে সময়টা ছিল, তাকে শিল্প বিপ্লব বলা হতো। আর এর ফলে শিক্ষার পদ্ধতি অনেকটা পাল্টে গিয়েছিল। কারখানায় কাজ করার জন্য দক্ষ লোকের দরকার হলো, তাই টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব আরও বেশি করে বেড়ে গেল তখন।
এই সময়েই সবার জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার প্রথম কথা উঠেছিল। সরকারগুলো শিক্ষার দায়িত্ব নিতে শুরু করলো আর সবার জন্য শিক্ষা ব্যবস্থা চালু হলো। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য স্কুল তৈরি হলো, বইয়ের নিয়ম বানানো হলো আর ক্লাসরুমের ধরনও পাল্টে গেল। শিক্ষকদের কাজ তখন পুরো পাল্টে গিয়েছিল। তারা হয়ে উঠেছিল জ্ঞান বিলিয়ে দেওয়ার মানুষ। এখনকার মতো স্কুল ব্যবস্থা যেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বই থেকে পড়ানো হয়, তা এই যুগেই পাকাপোক্তভাবে শুরু হয়েছিল। 1900 সালের পর শিক্ষাক্ষেত্রে আরও খুব তাড়াতাড়ি পরিবর্তন এসেছিল। দুটো বড় যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শিক্ষার গুরুত্ব আরও বেশি করে বাড়িয়ে দিয়েছিল। কারণ দেশগুলো বুঝতে পেরেছিল যে শিক্ষিত লোক ছাড়া দেশ এগোতে কখনোই পারে না। এই সময়ে শিক্ষাবিজ্ঞান নিয়ে গবেষণা বেড়েছিল। মনোবিজ্ঞানীরা শেখার পদ্ধতি নিয়ে নতুন নতুন কথা বলেছিলেন। শিশুদের মন বুঝে শেখার ব্যবস্থার উপরেও জোর দেওয়া হয়েছিল। তবে 1900 সালের শেষের দিকে প্রযুক্তির জাদু শুরু হয়েছিল। রেডিও, টেলিভিশন শেখার নতুন মাধ্যম হয়ে উঠেছিল। দূর থেকে বসে শেখার ধারণাও সত্যি তৈরি হয়েছিল তখনই। আর তারপর এলো কম্পিউটার। 1990-এর দশক থেকে ইন্টারনেট আর ছোট কম্পিউটারের আগমন আমাদের শিক্ষার জগতে একটা ভীষণ ধরনের একটা বিপ্লব এনেছিল। এখন ছাত্ররা ঘরে বসেই দুনিয়ার যে কোনো তথ্য দেখতে পারছে। এখন আমরা 2100 সালে এসে পৌঁছেছি আর আমরা শিক্ষার এক নতুন যুগে আছি, যে যুগকে আমরা গুরুকুল থেকে গুগল পর্যন্ত বলতে পারি। উইকিপিডিয়া, গুগল, ইউটিউব এই সব কিছু আমাদের জ্ঞানের এক বিশাল ভাণ্ডার খুলে দিয়েছে। এখন কোনো কিছু চাইতে হলে আমাদের আর বই খুঁজতে হয় না, শুধু একটা ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাই। এগুলো পৃথিবীর লাখ লাখ মানুষকে ভালো শিক্ষা পাওয়ার সুযোগ করে দিয়েছে, যা আগে খুব কম লোকের পক্ষে এটা সম্ভব ছিল। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ভার্চুয়াল রিয়েলিটির এই প্রযুক্তিগুলো শিক্ষাকে আরও মজার আর আরও নিজের মতো করে শেখার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতের শিক্ষা হয়তো আরও বেশি আমাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী হবে, যেখানে ছাত্ররা নিজেদের পছন্দ মতো গতিতে শিখতে পারবে। তবে বন্ধুরা, এই প্রযুক্তির একটা অন্ধকার দিকও আছে। কিন্তু প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমন কিছু খারাপ দিকও আছে, যা আমাদের জানতে হবে। গুগল আর এআই আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের উপর এর কিছু খারাপ প্রভাবও পড়তে পারে। প্রথমত, সব কিছু গুগল করার অভ্যাস। আমরা যখন কোনো কিছু জানার জন্য সাথে সাথে গুগল করি, তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্য মনে রাখতে চায় না। মনে হয় যেন যখন খুশি খুঁজে নেব। এর ফলে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে আর কোনো কিছুর গভীরভাবে শেখার আগ্রহও চলে যেতে পারে। সবসময় রেডিমেড উত্তর পেলে নিজেদের মাথা খাটিয়ে কিছু করার অভ্যাসটাও কমে যায়। দ্বিতীয়ত, সমালোচনামূলক চিন্তা কমে যাওয়া। এআই যেমন চ্যাট জিপিটির মতো টুলস আমাদের ঝটপট উত্তর দিয়ে দেয়, কিন্তু এতে ছাত্রছাত্রীরা অনেক সময় নিজেরা ভেবেচিন্তে কোনো সমাধান বের না করে, কোনো কিছু যাচাই না করে তাদের যে চিন্তাভাবনার ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। তারা শুধু এআইয়ের দেওয়া উত্তরগুলোকেই সত্যি বলে মেনে নেয়। কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারে না। তৃতীয়ত, নকল করার প্রবণতা বৃদ্ধি পেয়ে যায়। এআই ব্যবহার করে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন বড় বড় প্রবন্ধ তৈরি করা খুবই সহজ হয়ে যায়। এর ফলে ছাত্রছাত্রীরা নকল করতে বেশি উৎসাহিত হয়ে পড়ে। আরও শিক্ষকরা আসল জ্ঞান কতটা অর্জন হচ্ছে তা বুঝতে আজকাল হিমশিম খেয়ে যাচ্ছেন। চতুর্থত, মনোযোগ কমে যাওয়া ও একা হয়ে যাওয়া। স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহারের ফলে অনেক সময় ছাত্রছাত্রীদের মনোযোগ কমে যায়। তারা একটানা বেশিক্ষণ কিছু পড়তে বা শিখতে পারে না। আর অনলাইনে বেশি সময় কাটানোর ফলে আসল বন্ধুত্বের সম্পর্কগুলো কমে যেতে পারে, যা তাদের একাকী করে তুলতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে, প্রযুক্তি আমাদের বন্ধু, কিন্তু তার উপর পুরোপুরি নির্ভর করা চলবে না। আমাদের নিজেদের বুদ্ধি, চিন্তা আর সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে হবে। প্রযুক্তির ভালো দিক আছে, ঠিক তার খারাপ দিকও আছে। আমাদের ভালো দিকগুলো কাজে লাগিয়ে তার খারাপ দিকগুলো নিজেদের থেকে বাঁচিয়ে চলতে হবে। দেখলেন তো বন্ধুরা, কিভাবে মানুষ যখন থেকে শিখতে শুরু করলো তখন থেকে এই শিক্ষার ধারণা পাল্টে গেল। পুরনো গুরুকুল থেকে এখনকার গুগল, এই লম্বা পথ পেরিয়ে আমরা বুঝেছি যে শিক্ষা শুধু মুখস্থ করা নয়, বরং এটা হলো নতুন কিছু জানা, আবিষ্কার করা আর নিজেকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার একটা লম্বা যাত্রা।
শিক্ষার এই পথে আমরা নতুন নতুন ধাপে এগিয়েছি, আর ভবিষ্যতেও এটা বদলাতে থাকবে। আমাদের কাজ হলো এই পরিবর্তনগুলোকে মেনে নিয়ে আরও ভালো আর সবার জন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করা। তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আসবো অন্য কোনো নতুন মজার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।